হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। প্রতিটি অঙ্ক আমরা কিভাবে সহজভাবে করতে পারি সেই বিস্তারিত আলোচনা করা হবে ক্লাসটিতে। তুমি যদি চ্যানেলে নতুন হও, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। তো চলো সময় না নষ্ট করে চলে যাই আজকের ক্লাসে। প্রথম অঙ্ক দেখতে পাচ্ছ, একটি পরীক্ষায় অনিতা যা স্কোর করেছিল তার 90% স্কোর করেছিল সুনিতা, আর অনিতার স্কোর ছিল বিনিতার 110%। প্রশ্নটিতে লক্ষ্য করো যে যে নামটি দুবার রয়েছে, এখানে অনিতা কার সাথে রয়েছে, একবার সুনিতার সাথে, আরেকবার দেখো অনিতা রয়েছে, এটা হচ্ছে বিনিতার সাথে। তাহলে অনিতাকে মাঝে নেবে, অনিতা মাঝে নেবে, এখানে সুনিতা নাও, এখানে বিনিতা নাও, ঠিক আছে। এরপরে কি বলছে, অনিতা যা স্কোর করেছিল তার 90% স্কোর করেছিল সুনিতা, ঠিক আছে। তার মানে অনিতা যদি 100% করে তাহলে সুনিতা করে 90%। মানে যদি এখানে আমরা 10 লিখি তাহলে সুনিতা করেছিল 9, ঠিক আছে। পার্সেন্টেজকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করে দিলাম এবং তারপরে আমরা এইভাবে লিখলাম। এরপরে হচ্ছে দেখো, অনিতার স্কোর ছিল বিনিতার 110%। এবারে কি বলেছে, অনিতার যেটা স্কোর ছিল সেটা হচ্ছে বিনিতার 110%। অর্থাৎ অনিতার স্কোর ছিল বিনিতার 110%। অর্থাৎ বিনিতার যদি ছিল 10, সেখানে অনিতার ছিল 11। অর্থাৎ এই পার্সেন্টেজকে আমরা ফ্র্যাকশনে যখন কনভার্ট করব তখন পাবো 11-র 10, অর্থাৎ 10 হলে 11 হবে। বোঝা গেল। এরপরে আমরা একটা টেকনিক এখানে ইউজ করব এদের সমতা বজায় করার জন্য, বা সুনিতা ইজ টু অনিতা ইজ টু বিনিতা বার করার জন্য। আমরা খুব সহজে এখানে এই যে ভ্যালুটা রয়েছে, পাশের ঘরে ফাঁকা রয়েছে, এখানে এটা লিখে দাও। আর এখানে দেখো ফাঁকা যে ঘরটা রয়েছে সেটা যেহেতু অনিতার পাশে রয়েছে, তাহলে এখানে 11 লিখে দাও। এরপর এদের ভেতরে যদি কিছু কমন যায় তো দেখো কমন যাচ্ছে কিনা, কিছু যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে 99। এবার গুণ করে দিলাম পুরোটাতে, এটা হচ্ছে 110, এটা হচ্ছে 100, ঠিক আছে। তাহলে এখানে কি বলা আছে দেখো, এবারে বলা আছে সুনিতা 198 নম্বর পেয়েছে। তাহলে সুনিতার নাম্বারটা দেওয়া আছে 198। অর্থাৎ এখানে বুঝতে পারছো 2 গুণ রয়েছে। তাহলে এবারে কার বের করতে বলেছে, বিনিতার বের করতে বলেছে। এর ক্ষেত্রেও 2 গুণ হবে, অর্থাৎ এটা হবে আমাদের অপশন সি 200। বোঝা গেল। খুব ভালো কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন। এই ধরনের কোশ্চেন তোমাদের আপকামিং পুলিশের পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। কিন্তু শুধুমাত্র পুলিশের পরীক্ষা নয়, যে কোনো ধরনের পরীক্ষা যেখানে তোমাদের অ্যারিথমেটিক থাকে সেখানে এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন দেখছো, 160-এর ধনাত্মক উৎপাদক কয়টি? ঠিক আছে, তার মানে কি একটা সংখ্যা রয়েছে 160, একে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে পাবো যে আমাদের যে টোটাল সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যা গুণ করে করে আমরা টোটাল 160 পর্যন্ত পাই। এইভাবে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তখন দেখবে যে 2^5 ইন্টু 5^1, মানে কি 2 এর পাওয়ার যখন 5 হচ্ছে মানে 32, 32-এর 5 গুণ করলে 160 হয়। এটা আমরা কিভাবে পেয়েছি দেখো, এখানে তোমরা এটা ক্লাসিক মোটামুটি সবাই জানো, এরকম ভাবে আমরা করতাম ছোট সময়। এটা 80 পাই, তারপরে পেলাম 2, তারপরে পাচ্ছি 40, আবার 2, তখন পাচ্ছি 20, আবার 2, তখন পাচ্ছি 10, এবার 2, তখন পাচ্ছি 5। দেখো এখানে 5টা 2 আছে, 5টা 2 আর একটা 5, এখান থেকে আমরা এটা পেয়েছি। এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, ঠিক আছে। এবারে দেখো এখানে যে সংখ্যাগুলো রয়েছে এরা কিন্তু বেসিক্যালি ধনাত্মক সংখ্যায়, ঠিক আছে। প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে ধনাত্মক সংখ্যা। এবারে এখানে আমাদের ঋণাত্মক উৎপাদকও হতে পারে, ধনাত্মক উৎপাদকও হতে পারে। কিন্তু আমাদের ধনাত্মক উৎপাদক বলতে কি,
সেগুলো হচ্ছে প্রত্যেকটাই পজিটিভ। ঠিক আছে, এবারে এখানে কিভাবে কি কি গুণ করলে তোমার 160 আসবে সেগুলি হচ্ছে কিন্তু এর উৎপাদক। বোঝা গেল? তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি দেখো, এটাকে যদি আমি একটু ডিটেলস তোমাদেরকে বোঝাচ্ছি, যারা জাস্ট এই ক্লাসটা দেখছো তারাও যাতে পুরো বিষয়টাকে বুঝতে পারো তার জন্য। ঠিক আছে, এটা প্র্যাকটিসের সাথে সাথে যারা উত্তর করতে পারছো তারা কিন্তু উত্তরটা করবে। ঠিক আছে, সময়ের ভেতরে উত্তরটা করবে এবং কমেন্টে জানিয়ে দেবে। এবার ধরো আমি ইন ডিটেলস কনসেপ্ট বোঝানোর জন্য তোমাদেরকে আরো অনেক কিছু এই বিষয়ে বলছি, যেটা তোমাদের অবশ্যই কিন্তু কাজে লাগবে। তাহলে 160-এর উৎপাদক কয়টি বের করতে যখন আমাকে বলেছে, তখন আমার উৎপাদকগুলো কি কি হবে? উৎপাদকগুলো হবে এইগুলোর কম্বিনেশন দিয়ে তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিভাবে বের করতে পারি? খুব সহজে দেখো, এখানে দেখো টু টু দি পাওয়ার এই যে সংখ্যাগুলো এগুলো কি কি হতে পারে? টু টু দি পাওয়ার 0 হতে পারে, টু টু দি পাওয়ার 1 হতে পারে, টু টু দি পাওয়ার 2 হতে পারে, টু টু দি পাওয়ার 3 হতে পারে, টু টু দি পাওয়ার 4 হতে পারে, টু টু দি পাওয়ার 5 হতে পারে। ঠিক আছে, এবার এটা কি হতে পারে? 5 টু দি পাওয়ার 0 হতে পারে, 5 টু দি পাওয়ার 1 হতে পারে। এবার হতে পারে কেন বলছি? কারণ কি, এখানে এই যে পাওয়ারটা, ঠিক আছে, এখানের এই যে আমরা পাওয়ারটা নিচ্ছি, মানে 2 টু দি পাওয়ার 0 যখন আমি পাওয়ার নিচ্ছি, তখন স্বাভাবিকভাবেই মানে একটা সংখ্যা যেমন 160 কে আমি ধরো 1 ইন্টু 160 লিখতে পারি, তেমনি আমি লিখতে পারি 2 ইন্টু 80 লিখতে পারি। মানে একটাকে যখন আমি 2 টু দি পাওয়ার 1 করছি, তখন বাকিটা নিয়ে মানে বাকি যা থাকছে সেটাকে নিয়ে তোমার 80 কিন্তু চলে আসবে। তাহলে এখানে একটা, দুটো, তিনটে, চারটা, এরকম অনেকগুলো কিন্তু তোমার উৎপাদক আসবে। সেই অ্যাকচুয়ালি উৎপাদকের সংখ্যাটা বের করতে বলেছে। এখন এটাকে তুমি যদি এইভাবে করো তাহলে তো অনেক সময় লেগে যাবে। সেটাকে আমরা কিভাবে সলভ করব সেটাই হচ্ছে এই প্রশ্নের মানে উত্তরটা। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো সংখ্যা রয়েছে? 6টা রয়েছে। আর এখানে কটা রয়েছে? 2টো রয়েছে। তাহলে 6 দুগুণে হচ্ছে 12 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখন এইভাবে করাতেও দেখো অনেকটা আমাদেরকে লিখতে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এর পদ্ধতি, মানে এইভাবেই এসেছে। এবারে আমরা এটাকে শর্ট টেকনিক কি করব, আমাদেরকে সরাসরি যদি ধনাত্মক উৎপাদক বা উৎপাদক বের করা বলে, তখন আমরা কি করব, এখানে এই যে পাওয়ার গুলো দেখছো তার সাথে জাস্ট 1 যোগ করে করে নিজেদের মধ্যে গুণ করে দাও। সরি, এটা প্লাস হবে। ঠিক আছে, তাহলে কি আসছে? 6 ইন্টু 2 সমান হচ্ছে 12। বোঝা গেল? এইভাবে কিন্তু আমাদের উৎপাদকের সংখ্যাগুলো বের করা যায়। এই সম্পর্কে আমাদের ডিটেলস অঙ্ক রয়েছে আমাদের ফাউন্ডেশন ম্যাথে, সেই প্লে লিস্টে গিয়ে সেটা অবশ্যই দেখে নেবে। সম্ভব হলে আমি ডেসক্রিপশনে এদের লিংক দিয়ে দেবো, যেগুলো তোমাদের আজকের ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। চলে যাচ্ছি আমাদের থার্ড অঙ্কে। আর্থিক বছরের ত্রৈমাসিক একটি কোম্পানির ব্যয় প্রথমে এত, তারপরে দ্বিতীয় ত্রৈমাসিকে মানে 3 মাসের কোয়ার্টারলি যেটাকে বলা হয়, মানে দেখো কোয়ার্টার বলা রয়েছে, তৃতীয় কোয়ার্টার হচ্ছে এত। যদি পুরো আর্থিক বছরের সামগ্রিক গড় ব্যয় এত হয়, তাহলে শেষ ত্রৈমাসিক ব্যয়টা কি হবে? বোঝা গেল প্রশ্নটা? তাহলে এখানে 4টে কোয়ার্টার রয়েছে। ঠিক আছে, তাহলে 4টে কোয়ার্টারে সামগ্রিকটা বলা আছে মানে 4 ইন্টু 50,400। ঠিক আছে, 50,400। এবারে এখানে তুমি 3টেকে যোগ করে নেবে, 3টেকে যোগ করে নাও, তাহলে তুমি ভ্যালুগুলো কি পাচ্ছ দেখো, 21 আর ওইদিকের হচ্ছে 32, 21 প্লাস 32 মানে 53, আর এখানের হচ্ছে 1000 মানে হচ্ছে 54,000, 54,000 প্লাস হচ্ছে 79,200 মানে 1,33,200, 1,33,200। ওকে, এবার এই গুণফলটা দেখো কত আসছে, 50,400 ইন্টু 4। তার মানে এখানে যদি আমরা 4 4-এ 16 পাচ্ছি, 4 5-এ 20 পাচ্ছি,
2016 আর দুটো শূন্য, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যখন হিসাব করব এই দুটোতে, এটার থেকে এটা বিয়োগ করব, তখন দেখো পাচ্ছি 4, এই দুটো শূন্য থাকবে, এটা হচ্ছে 3, 8 3 11 হয়, হাতে রইল 1, 3 আর 4, 4 কতই 10, 4 কতই 10, 6 10, হাতে রইল 1, 1 1 2 হলো 68,400। 68,400 অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা শুধুমাত্র ক্যালকুলেশন তুমি ঠিকঠাক করতে পারছো কিনা এটাই কিন্তু দেওয়া আছে, ডেটাটা একটু বড় রয়েছে। এটা আমরা অন্য পদ্ধতিতে এর আগের ক্লাসে করে দেখেছি যে আমরা অ্যাভারেজটাকে ধরে নিয়েছি, তার থেকে কতটা ডিফারেন্স আছে সেটাতে করেছি, কিন্তু দুটো ক্ষেত্রেই আমাদেরকে কিন্তু খুব হিউজ পরিমাণ যোগ বিয়োগ করতে হচ্ছে। তাই যেটা আমরা স্ট্যান্ডার্ড গড়ের যা নিয়ম, সেই নিয়ম অনুসারে যদি করি তাহলে কিন্তু তুলনামূলকভাবে সঠিকভাবে উত্তরটা তোমরা বের করতে পারবে, ঠিক আছে। চলে আসছি পরের কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ থেকে একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চিনির দাম 25% বেড়েছে, চিনির দাম বেড়েছে 25%। চিনির খরচ বজায় রাখতে একজন ব্যক্তি চিনির ব্যবহার 4% হ্রাস করেন এবং চিনির উপর তার ব্যয় এর ফলে x% বৃদ্ধি পায়। তাহলে x এর মান বের করতে বলেছে। তাহলে মনে রাখবে যে আমাদের যে টোটাল কনজাম্পশন বা টোটাল কস্ট, টোটাল যেটা আমাদের কস্ট হচ্ছে মানে খরচ হচ্ছে কোনো একটা জিনিস কেনার ক্ষেত্রে, যেটা আমাদের টোটাল খরচ, সেটা হচ্ছে তোমার প্রাইস বা রেট যেটা, ঠিক আছে। কোনো কিছুর একটা রেট রয়েছে, যেমন 5 টাকা পার কেজি, এটা হচ্ছে রেট। আর তার সাথে কোয়ান্টিটি, ঠিক আছে, যে কোয়ান্টিটিতে তুমি কিনছো সেই কোয়ান্টিটি, এই দুটোর গুণফল হচ্ছে আমাদের টোটাল কত কস্ট হবে সেটা, ঠিক আছে। তাহলে এখানে কি হয়েছে, দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে চিনির দাম বেড়েছে 25%, তাহলে প্রাইস বেড়েছে 25%। 25% মানে হচ্ছে 25-এর 100, মানে কাটাকুটি করলে বা ফ্র্যাকশনে কনভার্ট করলে 1/4। তাহলে এটা ছিল আগে, এটা হচ্ছে পরে। আগে যদি 4 ছিল তাহলে এখন হয়েছে 5, তাই তো। এরপরে হচ্ছে কি না, চিনির ব্যবহারটা কমাচ্ছে, মানে কি কোয়ান্টিটিটা কমিয়ে দিচ্ছে। তাহলে এখানে কোয়ান্টিটি বলতে আমাদের যেটা ব্যবহারটা, ঠিক আছে, সেটা কমাচ্ছে কত, 4%। 4%কে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করলে পাই 1/25, মানে আসছে 25 থেকে 24, ঠিক আছে। এই দুটোর যেটা গুণফল, এই দুটোর যেটা গুণফল সেটাই হচ্ছে আমাদের টোটাল কস্ট, ঠিক আছে। তাহলে কস্টে কি পরিবর্তন হচ্ছে, কিভাবে আমরা ক্যালকুলেশন করব, এটা গুণ করে দেবো পরস্পর, মানে এইদিকের সাথে এইদিকের, এইদিকের সাথে এইদিকের গুণ, এই নিজের নিজের সাথে এদিকের নিজের নিজের গুণ হচ্ছে। সেটা করার আগে আমরা কিন্তু এমনি ভাবে কাটাকুটি করতে পারি, যেখানে কাটাকুটি যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে এটাতে কাটছে 5, আবার এটাতে কাটছে 6, ঠিক আছে। তাহলে আলটিমেট কি হচ্ছে 5 থেকে 6। এখানে কি হয়েছে, চিনির উপর তার ব্যয় এতটা বেড়েছে, অর্থাৎ এটাই হচ্ছে 100%, মানে x%। তাহলে x% বের করতে গেলে আমাদের এখানে 100 আনতে হবে। তাহলে গোটাটাকে তুমি 20 দিয়ে গুণ করো, গোটাটাকে 20 দিয়ে গুণ করো, তাহলে এখানে পাচ্ছ 100, এখানে পাচ্ছ 120। অ্যাকচুয়ালি এখানে তাহলে বৃদ্ধিটা কত হয়েছে না 20, এবং এটা যেহেতু 100 সাপেক্ষে তাই এটা হচ্ছে 20%। তাহলে 20% মানেই হচ্ছে x%। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তে আছে 20। বোঝা গেল? খুব কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, গমের দাম 20% হ্রাস একজন গৃহিণীকে 1200 এ 4 কেজি বেশি পেতে সক্ষম করে। তাহলে প্রতি কেজি হ্রাসকৃত মূল্য কত? অর্থাৎ আমরা জানি যে কোনো জিনিসের যেটা মূল্য, টোটাল যেটা মূল্য, সেটা হচ্ছে দর ইনটু পরিমাণ, ঠিক আছে। মূল্য মানে
টোটাল যেটা আমাদের কস্ট হবে সেটা হচ্ছে দর মানে হচ্ছে রেট। ঠিক আছে, এটাকে আমি প্রাইস পি দিয়ে প্রকাশ করব, সহজ বুঝতে হবে। আর পরিমাণ মানে হচ্ছে কিউ, এই দুটোর গুণফলের সমান হয়। ঠিক আছে, তাহলে এইবারে যদি আমরা দেখি এখানে কি হয়েছে, দরটা 20% হ্রাস পেয়েছে। 20% মানে হচ্ছে তোমার 1/5, মানে যদি প্রথমে ছিল 5 এখন হয়েছে 4। এটা হচ্ছে আগে, এটা হচ্ছে পরে। ঠিক আছে, তাহলে তোমার যেহেতু মূল্যটা একই পরিমাণ পাওয়া যাচ্ছে, মানে একই পরিমাণ খরচ করা হচ্ছে, তাহলে কিউর অনুপাত যেটা হবে, পরিমাণের অনুপাত, সেটা হচ্ছে 4:5। ঠিক আছে, আগে যদি আমরা 4 অনুপাত নিচ্ছিলাম তাহলে ওই দামে আমরা 5 অনুপাত নিতে পারবো, কারণ এই দুটোতে গুণ করে 20 আসছে, এই দুটোতে গুণ করেও দেখো 20 আসছে, অর্থাৎ মূল্যটা একই লাগছে। ঠিক আছে, তাহলে এখানে কত অনুপাতে চেঞ্জ হয়েছে? 1। এই 1 অনুপাত চেঞ্জ হওয়াতে তুমি কত পাচ্ছ না 4 কেজি। 4 কেজি তুমি এখানে গম পাচ্ছ। তাহলে এখন তোমাকে কি বলেছে? হ্রাসকৃত মূল্য, অর্থাৎ এখনের যেটা নিচ্ছি, ঠিক আছে, এটা তো হ্রাসকৃত মূল্য, মানে বেশি পরিমাণে পাচ্ছি, সেটাই আমরা পাচ্ছি যে 5 রেশিওটা সমান কত পাচ্ছি? 5 রেশিও মানে হচ্ছে 20 কেজি পাচ্ছি। আগে আমরা যদি দেখতাম যে এটা আমরা কত পাচ্ছিলাম, সেটা হচ্ছে 4 কেজি পাচ্ছিলাম, মানে 4 রেশিও পাচ্ছিলাম, মানে 4, আমরা যদি 4কে 4 দিয়ে গুণ করি তাহলে 16 কেজি পাচ্ছিলাম। তাহলে দেখো 16 কেজি থেকে এখন আমরা পাচ্ছি 20 কেজি। তাহলে এই 20 কেজি টোটাল গম এখন আমরা পাচ্ছি, এবং আমাদের টোটাল দাম কত লাগছে? 1200 টাকা। তাহলে তোমার এটা দর যেটা হচ্ছে সেটা কত হচ্ছে? 1200 আর 20 কেজি পাচ্ছি, তার মানে হচ্ছে 60 টাকা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হচ্ছে, যদি একজন মানুষ স্বাভাবিক গতির চেয়ে 15 কিলোমিটার পার ঘন্টা বেশি গতিতে হোস্টেল থেকে কলেজে সাইকেল চালায় তবে সে 2 মিনিট দেরি করে। যদি সে স্বাভাবিক গতির চেয়ে 20 কিলোমিটার পার ঘন্টা বেশি গতিতে সাইকেল চালায় তবে সে 2 মিনিট আগে পৌঁছায়, তাহলে হোস্টেল এবং কলেজের ভেতরে দূরত্বটা কত? ঠিক আছে, এটাও কিন্তু সেম জিনিস, ডি ইজ ইকুয়াল টু এস টি। ঠিক আছে, তোমরা যেটা কস্ট এবং প্রাইস আর কোয়ান্টিটির ভেতরে সম্পর্ক পেলে সেরকমই। অর্থাৎ আমরা যদি এখানে স্পিড যেটা রয়েছে সেটা দেখো কত ছিল, প্রথমে ছিল 15, এখন করেছি 20। তাহলে কি হবে? ডিস্টেন্সটা যেহেতু সেম, মানে কলেজ এবং হোস্টেলের যে দূরত্ব সেটা যেহেতু সেম রয়েছে, তাহলে টাইমটা কি লাগবে? টাইমটার অপোজিট লাগবে, অর্থাৎ 20 ইন্টু ইজ টু 15 এই রেশিওতে লাগবে। ঠিক আছে, এরপরে দেখো এটাকে আমরা একটু সহজ করে নেব। এটা 3, এটা হচ্ছে 4, এটা কিন্তু একই রেশিওর সাথে কাটবে। এরপরে এটা হচ্ছে 4, এটা হবে 3। তাহলে এখানে অনুপাতগতভাবে কত চেঞ্জ হয়েছে? না এটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এই 1 রেশিও মানেই হচ্ছে, দেখো 2 মিনিট দেরি করে আর 2 মিনিট আগে, তার মানে টোটাল আমাদের গ্যাপটা কি দাঁড়ালো? এখন থেকে স্বাভাবিকের থেকে 2 মিনিট আগেই এবং 2 মিনিট পরে, স্বাভাবিকের থেকে 2 মিনিট পরে, তাহলে টোটাল গ্যাপটা দাঁড়ালো 4 মিনিট। তার মানে কি এই 1 রেশিও যে পরিবর্তনটা হয়েছে এটাই হচ্ছে 4 মিনিট। ঠিক আছে, কিন্তু আমাদের পুরোটা যেহেতু ঘন্টাতে দেওয়া রয়েছে তাহলে এটা হবে 4/60। বোঝা গেল? এরপরে আমাকে দূরত্ব বের করতে বলেছে, তাহলে আমি যে কোনো একটার ক্ষেত্রে বের করব। আমি ধরো 4টা বের করে নেবো, মানে আমার আগে যা সময় লাগছিল সেটা ধরো বের করতে চাইছি। তাহলে এখান থেকে কি পাবো? 4/60 ইন্টু 4, মানে 16/60। এই হচ্ছে আমার আগের সময়। বোঝা গেল? তাহলে এখন যদি এইটা আমার আগের সময় হয়, মানে যতটা সময় লাগছিল, এবং সেই সময় আমার যদি গতিটা তোমার
15 থাকে তখন কিন্তু এই 3 করা যাবে না, কারণ আমাদের গতিটা নির্দিষ্ট দেওয়া রয়েছে। তাহলে 15 এর সাথে গুণ করে দাও, তাহলে তুমি ডিস্টেন্সটা পেয়ে যাবে। ডি ইজ ইকুয়াল টু এটা পুরোটা। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কাটাকুটি করলে কি আসছে, 4, মানে 4 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স। এখানে এই স্টেপটা কিন্তু মনে রাখবে, এই স্টেপটা যদি না ঠিকঠাক করো তাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। এখানে মিনিট থাকলে 60 দিয়ে ভাগ করবে, সেকেন্ড থাকলে 3600 দিয়ে ভাগ করবে। এই ভাগটা যদি না করা হয় তাহলে কিন্তু পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। কনসেপ্ট ঠিক থাকা সত্ত্বেও অঙ্কটা ভুল হয়ে যাবে। এ এবং বি এর মাসিক বেতনের অনুপাত 9:10। তাহলে এ আছে আর বি আছে, ঠিক আছে, এদের মাসিক বেতনের অনুপাত হচ্ছে 9:10। ঠিক আছে, এরপরে কি হচ্ছে, তাদের দুজনেরই 6000 টাকা বেতন বৃদ্ধি পায় হবে এটা। ঠিক আছে, তাহলে নতুন অনুপাত দাঁড়ায় 21:23। ঠিক আছে, তাহলে এর নতুন মাসিক বেতন কত হবে? এখন দেখো প্রত্যেকের যদি একই টাকা বেতন বাড়ে তাহলে এদের যে গ্যাপ সেটা সমান থাকার কথা। এবারে এদের গ্যাপ দেখো রয়েছে 12, 9 আর 21-এর ভেতরে পার্থক্য হচ্ছে 12, মানে 12 রেশিও বেড়েছে, আর এখানে 13 রেশিও বেড়েছে। ঠিক আছে, তার মানে আমাদের এই যে রেশিও গুলো আছে সেটা কিন্তু আমাদের ঠিকঠাক ভাবে নেই, এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য দেখো এই দুটোর গ্যাপটা হচ্ছে আমাদের 2 আর 1, আর এই দুটোর যেটা গ্যাপটা সেটা হচ্ছে 2। তাহলে আমরা এখানে কি করব, এটাকে 2 দিয়ে গুণ করব আর এটাকে 1 দিয়ে গুণ করব। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আমাদের পূরণটা যদি 18:20 থাকে তাহলে নতুন যেটা বেতনের অনুপাত সেটা হচ্ছে 21:23। তাহলে এদের ভেতরের গ্যাপ দেখো হচ্ছে 3, এদের ভেতরের গ্যাপটাও এখন হচ্ছে 3। তাহলে প্রশ্ন অনুসারে এই 3 রেশিও সমান হচ্ছে তোমার 6000 টাকা। ঠিক আছে, তাহলে আমাকে কি বলেছে, এর বেতন বের করতে বলেছে। তাহলে এর বেতন মানে হচ্ছে 21 রেশিও আমাকে বের করতে হবে। এখন 3 রেশিওর সাথে যদি 2000 গুণ করো তাহলে তুমি পাচ্ছ 6000। তাহলে এই 21 রেশিওর সাথে 2000 গুণ করলে তুমি কি পাবে, এর যেটা নতুন মাসিক বেতন, অর্থাৎ 21 দুগুণে হচ্ছে 42। এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? বুবাই, বুবাই, তোমার অ্যালার্মটা বন্ধ করো না, বাজবে। তুমি তালকানা পড়ো তো এগুলা? হ্যাঁ, ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, একটি নদী থেকে উদ্ভূত একটি ইনলেট পাইপ এ 30 দিনের মধ্যে একটি জলাধার পূরণ করতে পারে এবং একটি আউটলেট পাইপ বি, তাহলে ইনলেট পাইপ কি করছে, 30 দিনে ফুল করছে, মানে ফিল করতে পারছে একটা জলাধারকে, আর বি যে পাইপটা রয়েছে সেটা 50 দিনে পূরণ করতে পারছে। এখন আমরা ধরে নিচ্ছি যে ওই যে জলাধারটা রয়েছে তার যেটা সব থেকে ছোট বা লঘিষ্ঠ মাপ হবে সেটা হচ্ছে এদের দুটোর লসাগু, অর্থাৎ 150, তার মানে 150 ইউনিট। ঠিক আছে, 150 ইউনিট আমি ধরে নিচ্ছি যে ওটা সময় লাগবে, বা 150 দিন সময় লাগবে পূর্ণ হতে। ওকে, এবার এর ক্ষমতা বের করতে গেলে আমরা কি করি, এটাকে এটা দিয়ে ভাগ করি। এটাকে এটা দিয়ে যখন আমরা ভাগ করছি তখন আমাদের যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা হচ্ছে 5। ঠিক আছে, এবারে যেন যেহেতু এবার যেহেতু এটা ইনলেট পাইপ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনলেট পাইপ, তাই এটা কি হবে, এটা হবে প্লাস, অর্থাৎ এটা ভর্তি করছে। অন্যদিকে আমাদের যে বি পাইপটা রয়েছে সেটা আউটলেট পাইপ, এই জন্য এটা খালি করছে। তাহলে এটার কর্মক্ষমতা যদি বের করতে হয় তাহলে কি হবে, এইটাকে দিয়ে ভাগ করব।
মানে 150-কে ভাগ করব 50 দিয়ে, তাহলে বুঝতে পারছো এটা 3 হবে এবং মাইনাস চিহ্নটা এখানে আসবে। বোঝা গেল? তার মানে কি, প্রতিদিন যতটা ভর্তি করবে সেটা হচ্ছে 5 ইউনিট আর এটা হচ্ছে আমাদের 3 ইউনিট, এইভাবে আমরা মনে করতে পারি। এবার ব্যাপার হচ্ছে কি, যে জলাধার থেকে একটি সেচ খাল জল নিষ্কাশন করে, মানে ওই এটা হচ্ছে সেচ খালের যেটা পাইপটা আউটলেট পাইপ, পাইপগুলি এ দিয়ে শুরু করে বিকল্প দিনই খোলা হয়। অর্থাৎ একদিন এ পাইপটাকে খোলা হচ্ছে, পরের দিন বি পাইপটাকে খোলা হচ্ছে, তারপরের দিন আবার এ পাইপটাকে খোলা হচ্ছে, তারপরের দিন আবার বি পাইপটাকে খোলা হচ্ছে। এইরকম যদি চলতে থাকে তাহলে কোন দিন থেকে জলাধারটি প্রথমবারের মতো সম্পূর্ণভাবে পূর্ণ হবে? ঠিক আছে, তাহলে এখানে দেখতে হবে এটা পূর্ণ হবে নাকি খালি হবে, কি করে বুঝবে? এখানে প্রশ্নটা কিন্তু দেখে তোমাকে কাজ করতে হবে। এখানে পূর্ণ হবে বলছে মানে কি, এই দুটোকে তুমি যোগ করে দাও, দেখো সবসময় +2 আসছে, তার মানে পূর্ণ হবে। এটা যদি খালি হবে থাকতো তাহলে কিন্তু এইটা বেশি থাকতো, মানে 7 আসতো এখানে। বোঝা গেল? তাহলে এখানে তোমাকে কি করতে হবে, যে আমি একদিন অল্টারনেটিভ করে করছি, তাহলে আমার এ পাইপ প্লাস বি পাইপ, ঠিক আছে, দুটো একসাথে যখন লাগাচ্ছি, মানে একদিন আগে এ পাইপ দিলাম, তারপরের দিন বি পাইপ দিলাম, তাহলে আমার টোটাল যেটা কর্মক্ষমতা সেটা হলো +5 থেকে -3 হয়ে যাচ্ছে, মানে +5 আর +3 প্লাস -3, এই দুটোতে যখন যোগ করছি তখন আমার ওভারঅল যেটা ক্ষমতাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে -2, সেটা হচ্ছে আমার -2। অর্থাৎ আমার এখানে কি হচ্ছে, সরি, এবার এই দুটোতে যখন আমি যোগ করছি +5 প্লাস -3, তখন আমার যেটা সাকুল্যে ক্ষমতা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2। অর্থাৎ প্রতিদিন মানে দুদিন পর পর করে 2 করে ইউনিট বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে এইভাবে যদি দেখো তাহলে প্রতি একদিনে 1 ইউনিট করে ভর্তি হতে থাকবে। কিন্তু এখানে দেখো এই দুটো ইউনিট একসাথে কাজ করছে, তার মানে কি দুদিনে ভর্তি করছে 2 ইউনিট, তার মানে কি 2 ইউনিট ভর্তি হতে সময় লাগছে আমার 2 দিন। এর মানে কিন্তু এই নয় যে 1 ইউনিট ভর্তি হতে সময় লাগছে 1 দিন। ঠিক আছে, কারণ দুটো ইউনিট একসাথে কাজ করছে, ক্যালকুলেশনে তোমার আসবে, কিন্তু এখানে তোমাকে এমন ভ্যালু নিতে হবে যাতে এটা ঠিক 150-র কাছাকাছি খুব যায়। এবারে ধরে নাও এটাকে তুমি 150-র খুব কাছাকাছি করার জন্য তুমি এটাকে 150 করে দিলে, এটাকে তুমি কি করলে 2 ইউনিট করে করে প্রতিদিন দিতে থাকলে, মানে 2 দিন আসতে থাকলো। তাহলে 2 দিন করে করে যখন তুমি তোমার দেখো 146 ইউনিট ভর্তি হবে, ঠিক আছে, 146 ইউনিট ভর্তি হবে, তখন তোমার সময় কত লাগবে? 146 দিন হয়েছে। এর পরের দিন কত আসবে? 5 লিটার বা 4 লিটার ভর্তি হবে। 4 লিটার ভর্তি হলেই তোমার 150 লিটার ঠিক নয়, মানে 150 ইউনিট ভর্তি হয়ে যাচ্ছে। তাহলে এখানে প্রশ্নটা ভুলভাল বলে দিল। চলে আসছি পরের কোশ্চেনে। একটি নদী থেকে উদ্ভূত একটি ইনলেট পাইপ এ 30 দিনের ভেতরে একটা জলাধার পূর্ণ করতে পারে। তাহলে এ একটা ইনলেট পাইপ যেটা কি করছে 30 দিনে একটা জলাধারকে পূরণ করছে। অন্যদিকে বি একটা আউটলেট পাইপ
যেটা কি করছে 50 দিনের ভিতরে সম্পূর্ণ জলাধারটাকে খালি করতে পারছে। তাহলে আমরা এখানে যদি ক্যাপাসিটি বের করতে চাই যে ওই জলাধারটার ক্যাপাসিটি কত, তাহলে আমরা সেটাকে ন্যূনতম ধরতে পারি। ন্যূনতম কত ক্যাপাসিটি হতেই হবে, তাহলে এটাই হবে কিন্তু এদের লসাগু। তাহলে এদের লসাগু হচ্ছে দেখো 150। তার মানে এদের যে জলাধার থেকে এরা জল নিচ্ছে সেটা ন্যূনতম তোমার ক্যাপাসিটি বলতে পারো 150 ইউনিট। ঠিক আছে, 150 ইউনিট। তাহলে এই যে প্রত্যেকটা আমি পাইপ যেগুলো দিয়েছি, তাহলে তাদের কর্মক্ষমতা কত কত না, এটাকে এটা দিয়ে যখন ভাগ করব তখন হচ্ছে 5, এবং এটা যেহেতু পূরণ করছে ইনলেট, তাহলে এটা হচ্ছে প্লাস। অন্যদিকে যেহেতু এটা হচ্ছে আউটলেট পাইপ, তাহলে এর ক্ষমতা হচ্ছে দেখো 150কে 50 দিয়ে ভাগ করলে 3, এবং এটা হচ্ছে মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটো পাইপ কি করা হচ্ছে না, এ দিয়ে শুরু করে বিকল্প দিনে খোলা হয়, অর্থাৎ প্রথম দিন ইনলেট পাইপ খোলা হয়, তারপরে আউটলেট পাইপ খোলা হয়, তারপরের দিন আবার ইনলেট পাইপ খোলা হয়, তারপরের দিন আউটলেট পাইপ খোলা হয়। ঠিক আছে, এইভাবে করতে করতে কি করা হয়, ক্রমে ভর্তি করা হতে থাকে। তাহলে কোন দিন থেকে জলাধারটি প্রথমবারের মতো সম্পূর্ণভাবে পূর্ণ হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিভাবে দেখো কাজ করছে, এখানে প্রথম দিন এ কাজ করছে, তারপরের দিন বি কাজ করছে, তাহলে দুটোতে মিলে ক্যাপাসিটিটা কত আসছে +5 আর -3, মানে হচ্ছে ওভারঅল +2। অর্থাৎ এই যে টোটালটা হলো এটা কতদিন লাগছে, 2 দিন লাগছে। ঠিক আছে, আবার কি হচ্ছে এ প্লাস বি, আবার এরকম +2 ভরছে, আবার 2 দিন লাগছে, এইভাবে চলতে থাকছে। এইভাবে চলতে চলতে এক সময় কি হচ্ছে, পূর্ণ হচ্ছে আমাদের পুরো জলাধারটা, সেটা বের করতে বলেছে। এখন সেটাকে সঠিকভাবে যদি বের করতে হয়, তাহলে দেখো তোমার এই যে 150 ইউনিট রয়েছে, সেটা কিন্তু ভর্তি হওয়ার ক্ষেত্রে লাস্ট যখন তোমার এই দুটোতে ভর্তি হলো, মানে এ এবং বি মিলে, তারপরে আর কিন্তু আউটলেটের কোনো প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ এখানে যদি আমরা এটাকে 5 বিয়োগ করে দিই, তাহলে দেখো হচ্ছে 145 ইউনিট। অর্থাৎ এই 145 ইউনিট বা তার বেশি, ঠিক আছে, ভর্তি হতে কত বেশি সময় লাগছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে 145 ইউনিট ভর্তি হতে আমাদের 2 ইউনিট ভর্তি হতে টাইম লাগছে 2 দিন। তার মানে 144 ইউনিট পর্যন্ত, যেহেতু দুটো একসাথে কাজ করছে, 144 ইউনিট ভর্তি হতে সময় লাগছে তোমার কত, 144 দিন। 144 দিন লাগলো। এরপরে পরের দিন কি হলো, পরের দিন আরো 5 ভর্তি হলো। তাহলে 144 থেকে আমি যদি হিসাব করি, তাহলে এখানে আবার পরের দিন ভর্তি হলো 5, মানে 149 হয়ে গেল। কিন্তু তারপরের দিন আরো -2 হয়ে গেল, তাহলে কত হচ্ছে ওভারঅল 144 ঠিক আছে। ধরো 100, এখানে তার মানে 145 ইউনিট টোটাল আমার ভরার প্রয়োজন রয়েছে, তারপরে যে 5 ইউনিটটা সেটা তারপরের দিনই ভর্তি হয়ে যাচ্ছে। তাহলে 144 বা তার থেকে কম বা তার পাশাপাশি যত ইউনিট পর্যন্ত ভর্তি হতে পারে, সেটা কত হতে পারে না 146 ইউনিট পর্যন্ত ভর্তি হতে এত ইউনিট ভর্তি হবে কত দিনে না 146 দিনে। ঠিক আছে, তারপরের দিন কি হবে, তারপরের দিন হবে 5 ইউনিটের জায়গায় 4 ইউনিট ভর্তি হবে। 4 ইউনিট ভর্তি হলেই তো টোটালটা ভর্তি হয়ে যাচ্ছে।
তাহলে কত হয়ে যাচ্ছে তোমার 150 ইউনিট ভর্তি হয়ে যাচ্ছে এবং তখন একটি অতিরিক্ত দিন লাগছে, মানে 147 দিন টাইম লাগছে। এই প্রশ্নের সঠিক উত্তর 147 দিন। এবারে এখানে তুমি যদি বলো যে 100 মানে জোড় সংখ্যাতে তোমার ইউনিটটা বেরোবে, তাহলে 144 দিন, 144 দিনে ভর্তি হবে 144 ইউনিট ভর্তি হলো। এরপরে 145তম দিনে 144 ইউনিট ভর্তি হওয়ার পরে 145তম দিনে হলো তোমার 149 ইউনিট, তাই তো 149 ইউনিট হলো তোমার 145তম দিনে। তারপরের দিন 146তম দিনে আবার 3 কমে হয়ে গেল 146 ইউনিট। ঠিক আছে, তাই আমরা সরাসরি এটা কিন্তু বের করে নিতে পারছি যে আমাদের 146 ইউনিট 146 দিনে ভর্তি হচ্ছে। তাহলে এখানে হয়েছিল 144, 145, 146, এটা আমরা সরাসরি করতে পারি। মোদ্দা কথা এখানে এই 5 বিয়োগ করে নেবে যাতে তুমি এর পাশাপাশি ভ্যালুটা আনতে পারো। ঠিক আছে, এটা যদি তুমি 144 করো তাহলে তোমাকে আরো একটু হিসাব করতে হবে, আর 146 যদি করো তাহলে অনায়াসে এইভাবে উত্তরটা বের করতে পারবে। বুঝতে পারলে? এই সংক্রান্ত আমাদের যে পাইপ সিস্টেমের অঙ্ক রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে যারা প্রথমবারের জন্য এই টেকনিকে অঙ্কটা দেখছো। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখতে পাচ্ছ 21টি সাইকেলের ক্রয় মূল্য 20টি সাইকেলের বিক্রয় মূল্যের সমান। তাহলে 21টি সাইকেলের ক্রয় মূল্য কস্ট প্রাইস হচ্ছে 20টি সাইকেলের বিক্রয় মূল্য সেল প্রাইসের সমান। তাহলে সেল প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে তোমার 21/20। তাহলে এখানে দেখতে পাচ্ছ সেল প্রাইস যদি 21 হয়, কস্ট প্রাইস হচ্ছে 20, তার মানে এই 20 সাপেক্ষে লাভ হয়েছে কত? 1। ঠিক আছে, তাহলে 100 সাপেক্ষে কি হয়েছে সেটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ, মানে 5% প্রফিট হবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরবর্তী অঙ্কে। এ এবং বি একই সময়ে যথাক্রমে এক্স এবং ওয়াই থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে। এ এবং বি একই সময়ে যথাক্রমে এক্স এবং ওয়াই থেকে যাত্রা শুরু করে। এক্স থেকে এবং ওয়াই থেকে এ এবং বি দুজন যাত্রা শুরু করছে। তাহলে যাত্রা শুরু করার পরে এ বি সাক্ষাৎ হওয়ার পর ওয়াই এবং এক্স এ পৌঁছাতে, মানে এক্স থেকে যে যাবে সে যাবে ওয়াই, এবং ওয়াই থেকে যে পৌঁছাবে সে এক্স এ পৌঁছাবে, তাদের সময় লাগছে এখানে ধরো সাক্ষাৎ হলো, তাহলে এই টাইমটা দেওয়া রয়েছে। সেটা কত কত না, সেটা দেওয়া রয়েছে 2.7 আর এটা দেওয়া রয়েছে 1.2 ঘন্টা। তাহলে বি এর গতি যদি এত হয় তাহলে এ এর গতি কত? এখানে মনে রাখবে সব সময় যে আমাদের এই যে গতিবেগগুলো হবে সেই গতিবেগগুলো কিরকম ভাবে হবে না, 2.7 এটা যদি প্রথম টাইম আর দ্বিতীয় টাইমটা 1.2 এর রুট ওভার হয়, তাহলে এটা সমান আমরা যেটা পাবো সেটা হচ্ছে এদের যে গতিবেগের পার্থক্যটা দেওয়া আছে, মানে S1 এবং S2 এইভাবে। S1 এখানে দেওয়া আছে পরিষ্কারভাবে 48, তাহলে এখান থেকে তোমার ক্যালকুলেশন করে যদি আসো তাহলে 9 আর এটা 4 আসছে, তার মানে 3 আর 2 আসছে, আর এটা দেখো আসছে 48। এই S2টা আমরা বের করতে চাইছি, তাহলে এখানে কাটাকুটি করলে তোমার চলে আসছে S2 ইজ ইকুয়াল টু 32। ঠিক আছে, এই জাস্ট ফর্মুলাটা যদি মনে রাখো, T1/T2 এটা রুট ওভার ইজ ইকুয়াল টু S1/S2। ঠিক আছে, তাহলে কিন্তু উত্তরটা করতে পারবে। এখন বিষয় হচ্ছে আমরা ফর্মুলা ইউজ জেনারেলি করি না, কিন্তু পার্টিকুলার এই কোশ্চেনটিতে তুমি যদি সময় বাঁচাতে চাও তাহলে কিন্তু তোমার
এই ফর্মুলাটা ইউজ করলে খুব সহজে তুমি উত্তর দিতে পারবে, যেটা হবে আমাদের 32। এবারে যদি তুমি বলো যে আমি ফর্মুলা ইউজ না করে করব, তাহলে সেই সংক্রান্ত বিষয় আমাদের যে ডি ইজ ইকুয়াল টু এস টি, এই যে ক্লাসটা হয়েছিল সেখানে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে, সেটা কিন্তু একবার অবশ্যই দেখে নেবে। চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখছো, পরের অঙ্ক হচ্ছে আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আবার সে আমাদের পরিমিতি থেকে কোশ্চেন। তাহলে এই হচ্ছে আমাদের সেই সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি ইজ ইকুয়াল টু, যার ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে, এবি ইজ ইকুয়াল টু এসি, এবং এডি হচ্ছে বিসি এর উপর লম্ব। এটা হচ্ছে আমাদের, যদিও পরিষ্কার ঠিকঠাক হচ্ছে না, এটা হচ্ছে লম্ব এডি। এটা 6 সেন্টিমিটার দেওয়া রয়েছে এবং পরিধিটা দেওয়া রয়েছে 36 সেন্টিমিটার। তাহলে এই যে এই দুটো হচ্ছে এটা সমান। তাহলে যখনই এরকম তুমি দেখো 6 সেন্টিমিটারটা দেখছো এবং এখানে দেখো এটা হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এইটা একটা ত্রিভুজ এবং এইটা একটা ত্রিভুজ, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এডিসি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এরা কিন্তু সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ট্রিপলেটের কনসেপ্টটা কিন্তু থাকা মাস্ট। সেখানে তোমরা জানো যে আমাদের একটা ট্রিপলেট যদি এরকম থাকে, যেটা হচ্ছে 3, 4 আর 5, তাহলে সেখানে তোমাকে মিলিয়ে দেখতে হবে। এখানে যদি আমরা 6 নিই, তাহলে ট্রিপলেটের নিয়ম অনুসারে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 8, তাই তো? তাহলে তোমার 8 8 হচ্ছে 16, মানে এই যে পুরো অংশটা দেখছো, এটা টোটালটা দেওয়া আছে দেখো 36, তার মানে এটাকে 10 হতে হবে। এবং একিউরেটলি আমাদের কিন্তু এই একটা যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো যে আমাদের এই যে সমকোণী ত্রিভুজটা রয়েছে তার যেটা হাইপোটেনিয়াস, সেটাও কিন্তু হচ্ছে 10 সেন্টিমিটার করে। ঠিক আছে? তাহলে এই আমাদের পুরো ত্রিভুজের স্ট্রাকচারটা চলে এসছে। এরপরে হচ্ছে কি এবিসি এর ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে ত্রিভুজ এবিসি এর যেটা ক্ষেত্রফল হবে সেটা হবে হাফ ইন্টু ভূমি। ভূমি মানে হচ্ছে এখানে 8 8 16, আর উচ্চতা দেওয়া রয়েছে 6, তাহলে 3 16 হচ্ছে 48 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন বি তে দেওয়া রয়েছে। ঠিক আছে? এটাকে যদি তুমি অন্যভাবে করার চেষ্টা করো তাহলে অযথা সময় নষ্ট হয়ে যাবে। তাই এখানে কিন্তু ট্রিপলেটের কনসেপ্ট জানা মাস্ট। অতএব ট্রিপলেট সম্পর্কে তোমাদেরকে এখানে কিন্তু শিখতে হবে, এবং সেই সম্পর্কে আমাদের অ্যাডভান্স বলে একটা প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নেবে। কোশ্চেনটা হচ্ছে 12 শিশুদের একটি গ্রুপে গড় বয়স 10 বছর। এখানে বোঝার কিছু যদি ভুল থাকে তাহলে কিন্তু এই কোশ্চেনটিকে লক্ষ্য করবে, ইংলিশে যেটা রয়েছে এভারেজ এজ অফ গ্রুপ অফ 12 চিলড্রেন, মানে 12টি শিশুর হবে। ঠিক আছে? 12টি শিশুদের একটি গ্রুপের গড় বয়স, অর্থাৎ 12 জন শিশু রয়েছে, 12 জন শিশুর গড় বয়স হচ্ছে 10 বছর। এরপরে কি হচ্ছে, এদের থেকে একটি শিশু চলে যাচ্ছে। ঠিক আছে? এই গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছে। এই গ্রুপ থেকে বেরিয়ে গেলে কতজন থাকে? 11 জন। 11 জন বেরিয়ে গেলে, মানে 11 জন থাকলে তাদের মানে গড় বয়সটা 10 বছর থাকার কথা, কিন্তু ওই যে একটি ছেলে বেরিয়ে গেল তার তো নিজস্ব এজ 10-এর থেকে বেশি বা কম হতে পারে। সেই জন্য কি হচ্ছে, তার কারণে, তার বেরিয়ে যাওয়ার কারণে তাদের যেটা গড় বয়সটা সেটা হয়ে গেল 9 বছর। ঠিক আছে? তাহলে ওই শিশুটি যেটি বেরিয়ে গেছে তার বয়স কত? তাহলে এখান থেকে আমরা কিন্তু কিভাবে করতে পারি, এই দুটোতে গুণ করে, আর এই দুটোতে গুণ করে গুণ থেকে এই গুণটা বিয়োগ করে দিলে উত্তরটা পেরিয়ে যাবে। কিন্তু আমরা সেইভাবে করব না, আমরা ধরে নেব যে এই যে 11 জন যে শিশু রইল, ঠিক আছে, 11 জন শিশুর
গড় বয়স ধরে নিলাম ওই শিশুটি বেরিয়ে গেল 10 বছর। তাহলে 10 বছর যদি হতে হয়, তাহলে যে শিশুটি এবার বেরিয়ে গেছে তার নিশ্চয় বয়স ছিল 10 বছর। ঠিক আছে, 10 বছর হওয়ার কথা। যদি তাদের মানে 11 জনের গড় বয়সটা 10 বছর থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখো এদের কিন্তু 1 কমে গেছে, এবং 1 কমে গেছে কত জনের? 11 জনের। তাহলে 11 জনের টোটাল কত কমেছে? 1 করে কমেছে। তার মানে এত বছর কমে গেছে প্র্যাকটিক্যালি। কার জন্য কমেছে? যে বেরিয়ে গেছে তার জন্য। তাহলে তার বয়স, অ্যাকচুয়াল যেটা বয়স হবে সেটা হবে এইভাবে। সেটা হচ্ছে দেখো এখানে 10 আর এটা হচ্ছে 11 বছর, দুটোতে মিলে আমরা পাচ্ছি 21 বছর। বোঝা গেল? এবং এর সাথে সাথে আমাদের এই সেশন আজকের কমপ্লিট হচ্ছে। আমরা এখানে প্রায় 12টা কোশ্চেন করলাম। তো চলো আজকের ক্লাস এখানে শেষ করব। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।